সঙ্গীন প্রণয়াসক্তি লিখেছেন সুরাইয়া রাফা। পর্ব ৭। শুধুমাত্র প্রাপ্তমনস্ক ও মুক্তমনাদের জন্য। গল্পের হিরো কোনো মিস্টার পারফেক্ট নয়, সে রেড ফ্ল্যাগ। একটানা ৭ দিন তীব্র জ্বরের তাপদাহ আর সর্দি কাশির মতো বিদঘুটে অসুস্থতায় ভুগে তবেই সেদিন সারা বেলা বাইরে থাকার পাট চুকালো অরু। এখন জ্বর নেই মোটেই। গত কয়েকদিনের থেকে আজ শরীরটাও বেশ হালকা লাগছে, তবে খুসখুসে কাশিটা যেন পিছুই ছাড়ছে না। দিনের বেলা যেমন তেমন রয়ে সয়ে হয়, কিন্তু রাত হলে যেন কাশির ১৪ গুষ্টি এসে ওর ঘুম হারাম করে দেয়। সাধে কি আর অরু এটাকে বিদঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূর্বাকাশে। অরু উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাচ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক চিরে ভেতরে প্রবেশ করলো ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় নয়। মুখ ভার করে আবারও জানালার কাচ টেনে দিল অরু। মনে মনে ভাবল, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে, তাহলে আপা নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দেবে। তবে পর্দাটা আর টানল না। রুমের কোণ থেকে একটা বারস্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানালার মুখোমুখি। প্রকৃতির অবহমান উত্থান পতন দেখতে দেখতে যখন ভাবলে ক্ষীণ হয়ে পড়ে অষ্টাদশীর উদাসীন মন, তখনই রুমের বাইরে হাতের আঙুল দিয়ে দরজায় টকটক আওয়াজ করে তুলে কড়া নাড়ে অষ্টাদশীর মনে গ্রিক গড খ্যাতি প্রাপ্ত সুদর্শন যুবক। অরু পেছনে ঘুরল তৎক্ষণাৎ। দেখল পুরো ফর্মাল ড্রেসআপে পকেটে হাত গুছে দাঁড়িয়ে আছে কীর্তিক। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের ওপর নেভি ব্লু কোটি আর গ্রে রঙের রিস্ট ওয়াচে তাকে অসম্ভব মানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়। প্রথম দুদিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালেও গত ১ সপ্তাহ ধরেই প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কীর্তিক। অরু জানে না কীর্তিক কোথায় যায়, আর জানতেও চায় না, কারণ অরুর চোখে কীর্তিক একজন নির্দয় মানব। কথাটা অমানুষ হলেও একজনকে এমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ, ভেবে পায় না অরু। আর না কীর্তিকের কাছে এর কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জানত অরু, তাই বলে এতটা, তাও বিনা কারণে। এখনও সেসব কথা ভাবলে মাথাটা জ্বলন্ত লাভায় টকবক করে ওঠে অরুর। দ্বিতীয়বারের মতো কীর্তিকের দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহ ফিরে এলো অরুর। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করলো কীর্তিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্প্রভ তাকিয়ে রইল কীর্তিকও। কীর্তিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্য। এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অরুও পারল না। চোখ নামিয়ে সংশয় বোধ করল। তারপর বাধ্য হয়ে জিজ্ঞাসা করেই ফেলল, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কীর্তিক। অজ্ঞাত অরু কিছু না বুঝে সেদিকেই তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এই লোকটা এমন কেন? ভারী অদ্ভুত। অবসেশন মানে ঘোর। হ্যাঁ ওটাই, তুই আমার প্রতি অবসেসড অর্ণব, আর কিছু নয়। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্মপাতার জলের মতোই, আজ আছি কাল নেই। দেখা গেল নিজের বাবার হাতেই। বাকিটুকু আর শেষ করতে পারল না এলিসা। তার আগেই ফোনের ওপাশ থেকে কড়া গলায় শাসিয়ে উঠল অর্ণব, চুপ করবি এলিসা? এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? যেদিন নিজ চোখে দেখবি সেদিন বুঝবি আমি কোনো বাসি কিংবা বেহুদা কথা বলছি না।
যেদিন দেখব সেদিন তুই একা থাকবি না, আমরা তিনজনই তোর সাথে থাকব। নিজেকে এতটা হেল্পলেস ভাবার কিছুই নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল, তুই আর আমরা কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রান ও নিজেই। কাজের কথা বলতে গেলেও ঘুরিয়ে ফিরিয়ে প্রেম টপিকে চলে আসে। আশ্চর্য। কিন্তু অর্ণব বা কী করবে? ভালোবাসা তো আর পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নইলে এলিসার মতন নামকরা পকার পেয়ারকেই কেন ভালোবাসতে গেল? দুনিয়াতে আর কি কোনো ভালো মেয়ে ছিল না? একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে এলিসা শুধায়, এখন কোথায় আছিস? গাড়িতে। আজকে ইউএসএ ফিরলাম। আর এর মধ্যে কীর্তিক আবার কারো ডিটেলস চাচ্ছে। ওটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছি। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সির জবটা আর বোধ হয় থাকলো না। দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না চায় বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল, চল না আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট মুভিটা দেখে আসি। শুধু তুই আর আমি। হেব্বি রোমান্টিক মুভি। আর 10 বারেও বেশি দেখব। আমি 10 বারেরও বেশি দেখেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল এলিসা। এই ছেলের সারাক্ষণ মাখো মাখো ভাব। কি করে এত নাম করা হ্যাকার হলো ও? তৎক্ষণাৎ ভাবনার সুতোয় টান পড়ল ওর। অযাচিত মন ভাবল, ওয়েট, কীর্তিক কার ডিটেলস চাইল অর্ণবের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইছে ও? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা। কীর্তিক মাত্রই বাড়িতে এসেছে। বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডে গিয়েছিল সে। পাসওয়ার্ড দিয়ে দরজাটা খুলে হল রুমের মাঝখানে পা রাখতেই দুপা নিজ গতিতে থমকে গেল ওর। ভেতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা লাবডুব। সেখানেই কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এলো সবচেয়ে কর্নারের কাউচের দিকে। ঘাড়টা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। এই মেয়েটাকে ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্তি। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুবই সন্নিকটে একজনার উপস্থিতি স্পষ্ট, অথচ তখনও হলরুমের নরম গদিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে ওরু। গভীর ঘুমে তলিয়ে থাকায় জামা কাপড়ের হদিস নেই। প্লাজো টি শার্ট দুটোই জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধেকাংশ উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তৃত ফকফকে সাদা আলোয় সেসব কিছুই কীর্তিকের চোখে দৃশ্যমান। ও না চাইতেও এক ঝলক পা থেকে মাথা অবধি পরখ করল অরুর। হুট করেই কেমন ঘোর লেগে এলো দু চোখে। নেশাগ্রস্তদের মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা অরুর লতানো নারীদেহ ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কীর্তিকের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সবকিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছে দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জয়ান কীর্তিক চৌধুরী। মেয়ে মানুষে নাকি তার অ্যালার্জি। ভার্সিটির টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে। কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? 8 বছর আগের তৈরি হওয়া প্রণয়াসক্তি কেনই বা হুট করে মাথাচাড়া দিয়ে উঠছে? তাহলে কি কীর্তিক অরুকে নয়, বরং নিজ অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বলতা
কোনো সমাজ মেনে নেবে না। বাঙালি সমাজ তো একদমই নয়। তাই তো নিজে বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ওর। ভালোবাসায় আবার সমাজ কিসের? ধর্মে যার প্রাধান্য আছে, সমাজে তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কীর্তিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। ওর চোখে পৃথিবী এখানেই থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে অরুর শিউরে ধপ করে বসে পড়ে কীর্তিক। ফ্লোরে উড়োঝুড়ো হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলোর দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে হিসহিসিয়ে কীর্তিক বলে, আবার কেন ফিরে এলি এই আধপোড়া জীবনে? বাকিটা পুড়িয়ে দিতে। তারপর একটা কপট হাসি খেলে গেল কীর্তিকের ঠোঁটের কোণে। মুখটা আরও একটু সামনে একই সুরে বলল, এইবার যদি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি, তাহলে বিশ্বাস কর তুইও পড়বি। আমার দহনে পোড়াবো আমি তোকে। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আর আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয়াসক্ত হব। কীর্তিক অযাচিত ঘড়ির বসে আরও কিছু বলতে যাবে, তার আগেই অরুর ঘুমের তালে একটু নড়ে চড়ে ওঠে। আকস্মাৎ সম্বিত ফিরে পেল কীর্তিক। কি করছিল এটা? সঙ্গে সঙ্গে অরুর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল ও। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ার্ড্রোব থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল অরুর উন্মুক্ত গায়ে। এমনভাবে দূর থেকে ছুঁড়ল যেন অরুর শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছুর উপস্থিতি টের পেয়ে সেটাকে ভালো মতো গায়ে পেঁচিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল অরু। সরু জায়গা হওয়াতে পাশ ঘুরতেই কাচের টি টেবিল থেকে ছোট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। তৎক্ষণাৎ সেটাকে ক্যাচ করে নিল কীর্তিক। বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকিয়ে হিসহিসিয়ে বলল, ডোন্ট ইউ ডিয়ার টু মেক এ সাউন্ড। সেই সন্ধ্যায় গতর ডুবে যাওয়া নরম সোফাতে ঘুমিয়ে কাটিয়ে দেয় অরু। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারদিকে ঘুটঘুটে অন্ধকারচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসতেই সেদিনের মতো বিশাল মনিটরের এক ফালি তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে অরুর। সেই আলোতে কীর্তিকের উপস্থিতি স্পষ্ট। কানের ওপর কানপটির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলটায় হাত নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, যার সামনের দিকে চেইনটা পুরোপুরি খুলে ঘাড় থেকে খানিকটা নামানো, যার দরুন ভেতরে পরিহিত কালো স্যান্টো গেঞ্জিটাও দৃশ্যমান। তার ওপর শরীরচর্চা করে কৃত্রিম উপায়ে বানানো অ্যাপসগুলোকে এইটুকুনি স্কিনি স্যান্টো গেঞ্জি আড়াল করতে পারছে না মোটেই। অন্ধকারে বসে বসে আর চোখে এইসব দেখছিল অরু। ঠিক তখনই রুমের লাইট জ্বলে সব কিছু আলোকিত হয়ে যায়। আকস্মাৎ তীক্ষ্ণ আলো চোখে পড়ায় কপাল কুঁচকে চোখ দুটো খিচে বন্ধ করে নিল অরু। হা করে না থেকে মুখের লালা পরিষ্কার কর। সামনের মনিটরে ধ্যান রেখেই বলল কীর্তিক। চোখ বড় বড় করে কীর্তিকের মুখের দিকে তাকালো অরু। আগের মতোই ভাবলেশহীন মুখশ্রী। তবে অরু আর ভাবলেশহীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ভাবাছেকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্ত পরে আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কীর্তিকের সামনে এসে দাঁড়ায় অরু। কি সমস্যা? ভুরু কুঁচকে প্রশ্ন ছড়ে কীর্তিক। অরুর চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব। কোনো মনে কান্না আটকে রেখেও বলল, আপা এখনো ফেরেনি।
প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। তো আমি কি করব? ভাবলেশীন জবাব কীর্তিকের। আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর। নাম্বার জানি না তো। ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে অরুর হাতে দেয় কীর্তিক। অরু কল করলো। একবার, দুইবার, তিনবার, তাও ধরল না অনু। এত রাত হয়ে গেছে, আপা ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়েরা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল অরুকে। অজস্র খারাপ চিন্তায় পেটের মধ্যে নাড়িভুড়ি কেমন উগরে আসতে চাইছে, কিন্তু না, সেসবের বদলে উগরে আসলো কান্নারা। অনেক চেষ্টা করেও কীর্তিকের সামনে স্থির থাকতে পারল না অরু। ধপ করে মেঝেতে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আবার সে একই কান্নার আওয়াজ। অরু কি বোঝে না, কোনো এক অজানা কারণে এই আওয়াজে ভেতরটা ছিঁড়ে যায় কীর্তিকের। গলা কাটা মুরগির মতো ছটফট করে ওঠে হৃদয়টা, ইচ্ছে করে সব কিছু ধ্বংস করে ফেলতে। ভেতরে যা হচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত অরুকে মার ধমক দিয়ে শুধালো কীর্তিক, কি হয়েছে, ভ্যা ভ্যা করছিস কেন? অরু কাঁদতে কাঁদতে জবাব দেয়, আপা কল তুলছে না। এখানে আসার পর থেকেই আপা কেমন যেন ব্যস্ত হয়ে গিয়েছে। এখন আবারও কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে টিপে বলল কীর্তিক। কিছু বলছেন? না, তুই কান্নাকাটি অফ কর। তোর কান্নার আওয়াজে বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে। করবোটা কি আমি? চুপ করে থাকবি। ওরও তাই করলো, চুপ হয়ে বসে রইল। এমনিতেই কীর্তিকের সামনে কেঁদে ফেললে এখন ভাবতেই কেমন লজ্জা লাগছে ওর। ও ও তো এতটাও বাচ্চা স্বভাবের মেয়ে নয়, যথেষ্ট স্ট্রং। অরুর ভাবনায় ছেদ ঘটে কীর্তিকের আওয়াজে। আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি, তুই থাক। অরু একটু একটু হেঁচকি তুলে বলল, আমিও যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস ক্যাফেটেরিয়ার পার্কিং লটে গাড়ি পার্ক করে আশেপাশের রাস্তায় হাঁটছে কীর্তিক আর অরু। ওভারসাইজ ডেনিমের পকেটে হাত ঢুকিয়ে গা ছাড়া ভাব নিয়ে হাঁটছে কীর্তিক। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশ মাত্র নেই। ওদিকে অরু ভেবে পাচ্ছে না হসপিটালে না গিয়ে ওকে এখানে কেন নিয়ে এলো পাগল লোকটা। আপাত হসপিটালে। অরু বা কয়েকবার জিজ্ঞাসা করেছে আগ বাড়িয়ে, কিন্তু কীর্তিকের সোজাসাপটা উত্তর, আশেপাশে খোঁজ, এখানেই পেয়ে যাবি। অরু সেই তখন থেকে এদিক ওদিক হন্যি হয়ে ছুটছে। সোডিয়ামের আলোয় যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গিয়েছে খানিকক্ষণ আগে, অথচ অনুর দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানের তিলটা কি আসল? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় অরু যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়, ঠিক তখনই কীর্তিক জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এ ছাপড়ি প্রশ্নটা করে বসে। এই মুহূর্তে কীর্তিকের কথায় অরু ওর গোপন তিলের খবর জানায় অবাক হবে নাকি আহাম্মকের মতো প্রশ্ন করায় গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারবে, ঠিক বুঝে উঠতে পারল না। যত যাই হোক, বয়সে ওর চেয়ে দ্বিগুণ বড় কীর্তিক, তবে কিছু তো কথা শোনানোই যায়। সেই উদ্দেশ্যেই ঘুরে পেছনে এগিয়ে এলো অরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর, অরু। অরু চকিতে পেছনে চাইতে দেখল খুঁড়িয়ে খুঁড়িয়ে এদিকে এগিয়ে আসছে আপা, তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া। অনুর হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট শরীরটা লোকটার শীতের কোট দিয়ে আবৃত। লোকটাকে কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেসব নিয়ে এই মুহূর্তে এক বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই অরুর। ও শুধু দেখছে ওর আপা ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে।
এক দিক দিয়ে কীর্তিক আর অরু এগিয়ে আসছে, অন্য দিক দিয়ে অনু আর প্রত্যয়। প্রত্যয় আর কীর্তিকের চোখে চোখ কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যে অরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরল অনুর। উৎকণ্ঠা নিয়ে বলল, আপা, আমায় রেখে কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথায় কীর্তিকের মেজাজ আকস্মাৎ তেড়ে উঠল। এইটুকু সামান্য কথায় রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কীর্তিক। তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলালো ওর। আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাউনি। পরক্ষণেই প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়ায় আবার তা ধপ করেই নিভে গেল। পাছে এসে জড়ো হলো ঠোঁট গলিয়ে একটা রহস্যময়ী তৃণ হাসি। সে হাসিতে সামিল হলো স্বয়ং প্রত্যয়। ওরা যে কি মনে করে হাসলো সেটা কেবল ওরাই ভালো জানে।